এগুলো তো আমি নতুন করে পড়াবো না তোমাদেরকে। কি কি পড়তে হবে বা কিভাবে লিখবা ওই বিষয়ে ইনস্ট্রাকশন দিব আর কি। স্যার নতুন করে তো পড়ানোর কি মতো বলুন কিছু তো? নাই। আহ, তো কি যেগুলো বলছো? ইম্পর্টেন্ট সেগুলো, তো যেগুলো হ্যাঁ, ইম্পর্টেন্ট সেগুলো দেখা দিলে হবে স্যার। এর বাইরে আজকে নতুন করে তো পড়ানোর সুযোগ নাই, জাস্ট তোমাদের ইনস্ট্রাকশন দিব। তাহলে যদি আমরা আচ্ছা, শেষ করতে না পারি, মাঝখানে শেষ হয়ে যায়, তোমরা আবার একটু জয়েন করবা, ঠিক আছে? একই লিংকে জয়েন করা যাবে। দ্রুত জয়েন জি স্যার। দ্রুত জয়েন হতে হবে আর কি, ঠিক আছে? স্যার আচ্ছা, জি স্যার। আমরা শুরু করি। আচ্ছা, আজকে রেকর্ডের দায়িত্ব একজনের দিয়ে দিলে ভালো হয়। করতেছে সবাই হয়তো এরকম রেকর্ড, রেকর্ড করলে। রেকর্ড দু একজন করতেছে হয়তো, যে কেউ একজন গ্রুপে দিলে, কোন একটা গ্রুপে দিলে আমি সবগুলো গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব। আর এমনিতে কোনো কথা থাকলে বলবা, কোনো কিছু না বুঝলে। আর যদি বলার মতো থাকে, এমনিতে প্রশ্ন হয়, তাহলে এটা তোমরা শেষের দিকে বলতে পারো, কেমন? অথবা যে কোনো একটা সেগমেন্টে আলোচনা যখন শেষ হবে তখন বলতে পারবা। আমরা এখানে যে আগের মতো 5টা সেগমেন্ট উপভোগ করে দেখবো। তাহলে প্রথমত ইলেকট্রোকেমিস্ট্রি, এখান থেকে মোটামুটি 2টা কোয়েশ্চেন হয়। ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা এই যে ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস, এই 2টা ডেফিনেশন দেখে নিব। ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস, ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস এর ডেফিনেশন। তো চাইলে এগুলোর আমরা ডিফারেন্সটা একটু দেখে নিতে পারি। ইলেকট্রোলাইটস এর ডিফারেন্স কি, ইলেকট্রোলাইটস এর কি কি বৈশিষ্ট্য থাকে, নন ইলেকট্রোলাইটস এর কি কি বৈশিষ্ট্য থাকে, এই দেখে এই কথাটা। আমাকে এমসিকিউর কথা বলো। আমার ব্যালেন্স আমার কাছে ছিল 500। তুমি দেখবা যে ওকে যে স্টুডেন্ট আফসোর ভাই। পরীক্ষার আগে তোমার একটা পরীক্ষা নেওয়া হোস্ট দরকার ছিল। স্যার, ওকে মিউট করে দেন। আচ্ছা, তো ডিফারেন্সটা তো আমরা পড়ছি বেশ কয়েকবার, তোমাদেরকে এটা সম্পর্কে বলছিলাম, এই ডিফারেন্সটা দেখে নিবা। এই যে ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস এর ডিফারেন্স। এরপরে স্ট্রং ইলেকট্রোলাইটস, উইক ইলেকট্রোলাইটস কাকে বলে, বা এদের মধ্যে ডিফারেন্স যদি আমরা আমাদের লিখতে বলে আমরা আশা করি লিখতে পারবো। ডেফিনিশন দিব, তারপর কি স্ট্রং ইলেকট্রোলাইটস এর বৈশিষ্ট্য, উইক ইলেকট্রোলাইটস এর বৈশিষ্ট্য। এর বাইরে এখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল তোমাদের, অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের, আশা করি মনে আছে। এই যে স্ট্রং ইলেকট্রোলাইটস এবং উইক ইলেকট্রোলাইটস কোনগুলা, সেগুলো হিসাব স্ট্রং এবং উইক ইলেকট্রোলাইটস আকারে আলাদা করে ফেলা। এখানে যেগুলো আছে সেগুলো স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং অ্যাসিড যে HCl, HNO3, HClO4, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি স্ট্রং ইলেকট্রোলাইটস, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। এরপরে আমরা যদি এখানে দেখি উইক ইলেকট্রোলাইটস এর মধ্যে কি কি আছে, যেমন কি উইক অ্যাসিড, এই যে সালফিউরাস SO2 SO3, এটা ছিল কি SO3 সালফিউরাস অ্যাসিড। তারপর কি অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। স্যার তোমাদের যে পিডিএফ গুলো এখানে একটু কম স্যার দেখা যাচ্ছে। অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড বোঝা যাচ্ছে না যে স্যার লাগাটা ক্লিয়ার আছে স্যার? এটা ওই তোমাদের স্যার অক্সালিক অ্যাসিডের যে মূল যে পিডিএফ গুলো দিছিলাম সেগুলোতে আছে আলাদা করে। এই পৃষ্ঠাটা আমি আরেকবার দেখে দিছিলাম তোমাদের, যে পিডিএফটা আলাদা দিছি ইলেকট্রোকেমিস্ট্রি, সেখানে এটা তো বোঝা যাচ্ছে ওই পিডিএফটাতে। তারপরে এখানে এরকম লিখছে, এটা অক্সালিক অ্যাসিড HWC, আবার COOH, বা দুইটা একই রকম, COOH লিখে যায়। আর অ্যাসিটিক অ্যাসিডের সংখ্যা তো জানা, CH3 COOH, COOH কি এই অ্যাসিটিক অ্যাসিডের সংখ্যা, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তাহলে এগুলো কি উইক অ্যাসিড। আর কিছু উইক অ্যাসিড আছে, যেমন ফসফরিক অ্যাসিড H3PO4, এগুলো কি ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে দেখে নিব কি স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিডের যে ক্লাসিফিকেশন, এরকম কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড আকারে আলাদা করে নেওয়া, কতবারের মতো দেখতে পারো। এরপর রুলস অফ ইলেকট্রোলাইটস, যে যতটা লিখতে পারি এরকম করে আমরা এটা দেখে নেব। রুলস অফ ইলেকট্রোলাইটস, ইলেকট্রোলাইটস এর ভূমিকা, আহ, এটা তোমাদেরকে বলছিলাম, জাস্ট একটু চিন্তা করলে 4-5টা ইজিলি লেখা যায়। মাসল ফাংশন রেগুলেট করে, নার্ভ ফাংশন, তারপর পানির সমতা রক্ষা করে, পিএইচ ব্যালেন্স করে, তারপর কি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, ড্যামেজ টিস্যু রিবিল্ড করে, নিউট্রিয়েন্টস গুলো এক সেল থেকে আরেক সেলে পরিবহন করে, ব্লাড প্রেশার স্টেবল রাখে, হার্ট রেট ঠিক রাখে। এরকম চিন্তা করলে 5-6টা ইজিলি লেখা যাবে। এরপর আমরা এই কোয়েশ্চেনটা তোমাদেরকে দিয়েছিলাম, আশা করি মনে আছে।
আয়োনাইজেশন এবং ডিসোসিয়েশন। আয়োনাইজেশন কাকে বলে, ডিসোসিয়েশন কাকে বলে, আয়োনাইজেশন এবং ডিসোসিয়েশনের ডিফারেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে, তোমরা এটা পড়লে লিখতে পারবে। আর বাসায় হচ্ছে এরকম ডিফারেন্স টাইপের যেগুলো আছে এগুলো একটু লিখবা, একটু বাসায় প্র্যাকটিস করে যাবা ঠিক মতো লিখতে পারতেছো কিনা। ঠিক আছে, আমরা পর অংশে চলে যাই তাহলে। এরপর হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স আমরা পড়ছিলাম না, মোলার কন্ডাক্ট্যান্স মনে আছে তোমাদের? জি স্যার। মোলার কন্ডাক্ট মোলার কন্ডাক্ট্যান্স পড়ছিলাম। এই যে মোলার কন্ডাক্ট্যান্স এটা, তো মোলার কন্ডাক্ট্যান্স এর এখানে কি আছে, ডেফিনেশন আছে। অথবা তোমরা হচ্ছে খাতা থেকে দেখে নিবা, ওই যে আগের পিডিএফ গুলোর থেকে মোলার কন্ডাক্ট্যান্সটা আমার যে পিডিএফটা আছে হাতে লেখা, সেখানে আছে মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে মোলার কন্ডাক্ট্যান্স তোমাদেরকে পড়াইছিলাম, জাস্ট হচ্ছে এতটুকু দেখে নিবা। মোলার কন্ডাক্ট্যান্স টার্মটা মনে রাখো, এই যে মোলার কন্ডাক্ট্যান্স এখানে আছে, অথবা এখানে আছে। ঠিক আছে, এটার ডেফিনিশন হচ্ছে কি, এক মোল পরিমাণ যে কোনো সাবস্টেন্স বা ইলেকট্রোলাইটস কে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তাহলে যে আয়ন গুলো তৈরি হবে ক্যাটায়ন বা অ্যানায়ন, সবগুলো আয়ন যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে বা পরিবহন করে, সেটা হচ্ছে কি মোলার কন্ডাক্টেন্স বা হচ্ছে কি মোলার পরিবাহিতা। তাহলে আমরা পরের অংশে যাই। তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে এর সাথে সাথে বলতে পারো না হয়। এরপর আমরা এই টার্ম গুলো একটু দেখে নিব। একটা হচ্ছে ম্যাথ আসছে, তোমাদের ম্যাথ আছে, গতবার দেখছিলাম স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা, এটা একটা সূত্র আছে, কাপ্পা সিম্বল ওয়ান, কাপ্পা সমান হচ্ছে কি 1/, পাই। কাপ্পা সমান হচ্ছে কি 1/ρ, তারপর রো। হচ্ছে কি বাই আর ইকুয়াল আর ইনটু L/A। ঠিক আছে, তো সিম্বল গুলো তোমরা জানো আশা করি। রো হচ্ছে কি আহ যেটা আপেক্ষিক পরিবাহিতা আমরা পড়তাম, সেটা হচ্ছে কি 1/ρ আকারে দেওয়া থাকে। এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। আর হচ্ছে রোধ বা রেসিস্ট্যান্স, এল হচ্ছে কি লেন্থ বোঝায়, আর এ হচ্ছে কি ডায়ামিটার বা সরি এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তো এটার একক হচ্ছে কি পার ওহম পার সেন্টিমিটার। তো এ হচ্ছে কি আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স। ইকুয়েশনটা শিখে নেব। স্পেসিফিক কন্ডাক্টেন্স নিয়ে একটা ম্যাথ আসছে এখানে, তোমরা ম্যাথটা একটু ট্রাই করবা বোঝার। ঠিক আছে, কোয়েশনটা যদি আমি একটু বলি, দেখো এখানে হচ্ছে কি রেসিস্ট্যান্স, দ্য রেসিস্ট্যান্স অফ এ ডেসি নরমাল। ডেসি নরমাল মানে হচ্ছে কি 1/10 এরকম হয়। ডেসি নরমাল solution of a salt occupying a volume between two platinum electrodes 1.80 centimeter apart and 5.4 centimeter square in radius was found to be 32 ohms. Calculate the equivalent conductance of the solution. Equivalent conductance আমাদের বের করতে হবে। তাহলে equivalent conductance এর সাথে একটা ইকুয়েশন আছে, দেখো equivalent conductanceটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স এর সাথে সম্পর্কিত। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তো আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে কি স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা ইনটু বি, মানে হচ্ছে কি আয়তন। তো এখানে দেখো কি লেখা আছে, এল হচ্ছে লেন্থ দেওয়া আছে, তোমরা মানগুলো একটু দেখে নিবা। লেন্থ হচ্ছে 1.80 সেন্টিমিটার, আর এরিয়া হচ্ছে 5.4 সেন্টিমিটার স্কোয়ার। সেল কনস্ট্যান্ট একটা বের করা হয়, তোমরা জানো সেল কনস্ট্যান্ট বা পুশ ধ্রুবক বের করে, সেটা হচ্ছে এই লেন্থ কে এই দিয়ে ভাগ করলে যে টার্মটা হবে সেটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। এটা হচ্ছে 1/3 পাওয়া যাচ্ছে। আর অবজার্ভ কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স আমরা জানি হচ্ছে কি কন্ডাক্টেন্স হচ্ছে আহ রোধের বিপরীত। কন্ডাক্টেন্স হচ্ছে এটা সম্ভবত কি দিয়ে লেখা হয়, কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে লিখছিলাম, রো দিয়ে নাকি কন্ডাক্টেন্সটাকে কি দিয়ে প্রকাশ করছিলাম, সিগমা দিয়ে মনে হয়। কন্ডাক্টেন্স না, কন্ডাক্টেন্সটা এখানে তো থাকার কথা।
জিডি এখানে নাই না। কন্ডাক্ট্যান্স কে আমরা, আচ্ছা যাই হোক, কন্ডাক্ট্যান্স হচ্ছে রোধের বিপরীত একটা টার্ম, এটা তো মনে করতেছে না আবার। আচ্ছা যাই হোক, তাহলে জি কন্ডাক্ট্যান্স হচ্ছে 1/r রো দিয়েছিল, আচ্ছা জি দিয়ে লিখছিলাম কেমন, আচ্ছা জি দিয়ে লিখছিলাম মনে পড়ছে, জি দিয়ে লিখছিলাম, জি সমান হচ্ছে 1/ρ ছিল। হ্যাঁ, তাহলে এই যে কন্ডাক্ট্যান্স হচ্ছে জি সমান 1/r, 1/r ছিল, তাহলে 1/r মানে হচ্ছে 1/32, এখান থেকে যে ভ্যালুটা আসে। এবং সলিউশনটা হচ্ছে ডেসি নরমাল মানে হচ্ছে কি n/10, ডেসি নরমাল এক নরমাল হলে 1n লিখবো, আর ডেসি মানে হচ্ছে কি n কে 10 দিয়ে ভাগ, ডেসি নরমাল মানে হচ্ছে কি n কে 10 দিয়ে ভাগ করলে যেরকম হবে সেটা। তো এক্ষেত্রে আয়তন হবে কি 10,000 মিলিলিটার, ডেসি নরমাল যেহেতু, ঠিক আছে, 10,000 মিলিলিটার পাবো আমরা এক্ষেত্রে। এটা এবং আরেকবার বুঝান স্যার, একটু এটা একটু। হুম, আচ্ছা, এই ডেসি নরমাল যেটা, সেখানে হচ্ছে কি আয়তন হবে মিলিলিটার হলে, ডেসির শব্দের অর্থ 10, তো ডেসির শব্দের অর্থ হচ্ছে কি 10, তাহলে সেটাতে আহ এমনিতে হিসাব করা হয় 1 লিটারের জন্য আর কি, 1 লিটার মানে হচ্ছে কি 1000 মিলিলিটার, তাহলে জি স্যার। ডেসি হলে কি হবে এক্ষেত্রে 10 দ্বারা ভাগ হবে তোমাদের, না। স্যার হ্যাঁ স্যার ডেসি মানে স্যার 1/10 না স্যার? হ্যাঁ, ডেসি শব্দের অর্থ 10, এখানে আয়তনটা বোঝানো হয়েছে কেমন, আয়তনটা হবে তখন স্যার 10,000, আয়তনটা 10,000, এটা হচ্ছে নর্মালিটি বা ঘনমাত্রা হচ্ছে n/10, কিন্তু আয়তন হবে কি এক্ষেত্রে 10,000 মিলিলিটার। এমনিতে সাধারণত আহ কি হয়, যখন মোলারিটি হলে এই 1,000 মিলিলিটার বা 1 লিটারের জন্য বের করা হয় আর কি মোলারিটি। আর নর্মালিটিটা আরেকটা টার্ম, সেখানে হচ্ছে কি উপরে সলিউটের মূল সংখ্যা থাকে, নিচে হচ্ছে কি থাকে, নিচে থাকে হচ্ছে আয়তন, তবে উপরে থাকে হচ্ছে কি গ্রাম তুল্যবর থাকে আর কি, এরকম। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে টার্মটা তোমাদেরকে সময় সুযোগ করলে দেখাবো, যে সলিউশন যে সেগমেন্টটা আছে সেখানে হচ্ছে এই নর্মালিটি সম্পর্কে আছে। যাই হোক, আমরা এখান থেকে মনে রাখবো যে আয়তনটা হবে কি 10,000 মিলিলিটার। তাহলে আপেক্ষিক কন্ডাক্ট্যান্স হবে কি, এক্স হচ্ছে সেল কনস্ট্যান্ট ইনটু অবজার্ভ কনস্ট্যান্ট, অবজার্ভ কনস্ট্যান্ট কন্ডাক্ট্যান্স, সেল স্পেসিফিক কন্ডাক্ট্যান্স হবে কি সেল কনস্ট্যান্ট ইনটু অবজার্ভ কন্ডাক্ট্যান্স। তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো, আপেক্ষিক কন্ডাক্ট্যান্স বা কাপ্পা বা কে এর মতো যেটা, সেটার ভ্যালু পাবো। ঠিক আছে, এখানে এই ভ্যালুটা পাইছি 1/96 মোল। আচ্ছা, মহস, ওহমের বিপরীত যে টার্ম সেটা হচ্ছে কি মহস হয়, অথবা হচ্ছে সিমেন্স বলতাম আমরা। তো এরপরে হচ্ছে কি আমরা যদি আমাদের বের করতে হবে এখানে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, সমতুল্য পরিবাহিতা। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কে এর মতো করে দিয়ে লেখা হয়, এটা একটা গ্রিক ওয়ার্ড, এবং হচ্ছে কি কাপ্পা ইনটু বি। তাহলে কাপ্পা হচ্ছে কি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, আর বি হচ্ছে আয়তন। এই 10,000-কে 96 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, 107.1। আর ওহমের বিপরীতটা হচ্ছে মহস, আর এখানে যেহেতু ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স সেজন্য হচ্ছে কি পার ইকুইভ্যালেন্ট হবে, এতটুকু। তোমরা ম্যাথটা একটু 2 একবার প্র্যাকটিস করবে, আর কথাগুলো পড়ে নিতে পারো, কিভাবে স্টেপ গুলো একটু মনে রাখবো এখানে। স্যার এখানে রো এর মান কোথায় পাইছে? রো এর মান 3। রো এর মান কোনটা, স্যার রো এর মান কাপ্পা ইকুয়াল 1/ρ ইনটু একটা সূত্র ছিল না আগের পৃষ্ঠায়? হ্যাঁ কাপ্পা সমান হচ্ছে এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা ওইটাতে যাও। এটা ছিল কিরকম, আমি আরেকটু দেখাই। কাপ্পাটা ছিল হচ্ছে
এই যে দেখো কাপ্পা সমান 1/a ইন্টু L/R, এটা ছিল না জি স্যার জি স্যার কাপ্পা? এই যে কাপ্পা সমান আমরা যদি আলাদা করে লিখি, দেখো 1/R লিখে আগে, তারপর হচ্ছে জি স্যার L/R এটাকে লিখছিলাম হচ্ছে কি অবজার্ভ কন্ডাক্টেন্স, এটা তো হচ্ছে কন্ডাক্টেন্স, 1/R মানে হচ্ছে কন্ডাক্টেন্স, আর L/A হচ্ছে সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তুমি এভাবে করে স্টেপ বাই স্টেপ না লিখে একসাথে লিখতে পারো। কাপ্পা মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স 1/R ইন্টু L/A, তাহলে ওই ভ্যালুটা চলে আসবে, যেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখাইছি, এই যে যেটা যেটা এখানে আছে এটা দিয়ে এই এই ভ্যালুটা পেয়ে যাব। জি ঠিক স্যার আছে কিনা? বুঝছি জি স্যার যেহেতু আমাদের এখানে বের করতে হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, তাহলে হচ্ছে কি স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনটু ভলিউম, এটা হচ্ছে কি আপেক্ষিক ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্য বা সমতুল্য পরিবাহিতা। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যেহেতু আমাদের ডেফিনেশনটা নাই বা প্রয়োজন নাই, সেই জন্য এটা দেখায় নাই, এখানে থাকতেও পারে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স নিচে ডেফিনেশনটা আছে, এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ডেফিনেশন, তাহলে জি স্যার ডেফিনেশনটা দেখে নিতে পারো। এমনিতে আমরা যেহেতু ম্যাথ করবো, ম্যাথের টার্মটা শিখে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে এতটুকু, এটা শেষ। এরপরে ওকে প্যারাডের 5 তোমাদের আশা করি জানা আছে, যারা করো নাই ক্লাস, সেটা তাদেরকে জন্য বলি। প্যারাডের 5 লট ছিল এরকম: the amount of given product liberated at an electrode during electrolysis is directly proportional to the quantity of electricity which passes through the electrolyte solution. আমি যেটা লিখে দিয়েছিলাম সেখানে কথাটা আরেকটু সহজ আছে, অর্থাৎ মূল কথা হচ্ছে কোন ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে কোনো একটা ইলেকট্রোড থেকে যে পরিমাণ সাবস্টেন্স লিবারেটেড হয়, অথবা অন্য একটা ইলেকট্রোডে যে পরিমাণ সাবস্টেন্স, দুটো ইলেকট্রোড চিন্তা করে মনে করে এটা একটা পাত্র, তাহলে এখান থেকেও সরে যাবে, আর এখানে কি হবে ডিপোজিট হবে কোন একটা সাবস্টেন্স, বা বিশেষ করে হচ্ছে মেটাল হয়, তাহলে যে পরিমাণ সাবস্টেন্স ডিপোজিট হবে বা লিবারেটেড হবে, সেটা হচ্ছে ওখানে যে পরিমাণ চার্জ বা ইলেকট্রিসিটি পাস করা হয় তার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা প্যারাডাইস 5 ল অনুসারে এক্সপ্লেনেশন কি পাবো, অ্যামাউন্টের সাবস্টেন্স ডিপোজিটেড হচ্ছে অথবা লিবারেটেড হচ্ছে যখন কিউ পরিমাণ, কিউ কুলম্ব চার্জ বা ইলেকট্রিসিটি সেখানে প্রবাহিত করা হয়। তাহলে আমরা কি পাবো, এম সমানুপাতিক কিউ, আর সমানুপাতিক চিহ্ন তুললে একটা হচ্ছে কি হবে, এটা সমানুপাতিক চিহ্ন দিতে হবে। এবং আমরা চাইলে এম সমানুপাতিক কিউ পরে লিখতে পারি এম সমানুপাতিক কিউ সমান আইটি, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর টি হচ্ছে কি সময়। আর সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, এখানে হচ্ছে তখন হয়ে যাবে এম সমান জেড আইটি, এবং জেড হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং যখন আই এর ভ্যালু 1 এবং টি এর ভ্যালু 1 সেকেন্ড, আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু 1 সেকেন্ড হবে, তখন এম সমান জেড পাওয়া যাবে। আমাদের হচ্ছে কোয়েশ্চেন আসে অনেক সময় এম সমান জেড আই কি প্রতিপাদন করার জন্য। তাহলে আমরা এটা এতটুকু দেখে নেব 5 ল এর যে ব্যাখ্যা। ঠিক আছে, 5 ল এর স্টেটমেন্ট এবং হচ্ছে কি 5 ল এর ব্যাখ্যা এতটুকু পর্যন্ত আর কি। যদি আমাদের এতটুকু আসে স্যার তাহলে এখানে সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? সাবস্টেন্স মানে হচ্ছে, মনে করো এখানে আমরা যে পড়ছিলাম কপার ইলেকট্রোড, যদি এখানে কপারের ইলেকট্রোড হয়, তাহলে এক পাশে দুই পাশে মনে করো কপার আছে বা প্লাটিনাম আছে, তাহলে এক পাশ থেকে কপার কি হবে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তোমরা জানো এরকম করে কি থাকে, কোষ জি স্যার থাকে। ঠিক আছে, ব্যাটারি জি স্যার থাকে আর কি, এক পাশে প্লাস এক পাশে মাইনাস আকারে এরকম করে থাকে। তাহলে অ্যানোডের দিকে ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডের দিকে জমা হয়। এই যে যে পদার্থটা একদিকে জমা হয় একদিকে ক্ষয়প্রাপ্ত হয়, সেটাই মূলত বোঝানো হচ্ছে এখানে সাবস্টেন্স। ঠিক আছে, জি স্যার সেটা যে কোনো ওকে কিছু হতে পারে, কপার হতে পারে, সিলভার হতে পারে, প্লাটিনাম হতে পারে, এরকম বিশেষ করে মেটালে হবে। তাহলে আমরা এম সমান জেড আইটি এটা প্রতিপাদন দেখে নিব। এরপরে আসো, সেকেন্ড অর্ডার লাগবে স্যার, সেকেন্ড অর্ডার লাগবে। আচ্ছা এরপর হচ্ছে সেকেন্ড অর্ডার ডিরেকশন, সেকেন্ড অর্ডার না, সেকেন্ড ল এর স্টেটমেন্ট শিখতে হবে, কেমন? সেকেন্ড ল এর স্টেটমেন্ট আর হচ্ছে কি
সেকেন্ড ল এর একটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এই যে এটা হচ্ছে একটু দেখে নিবা, তোমরা খাতায়ও লেখা আছে, আমি গুগলে সার্চ দিলেও আসবে এতটুকু। ঠিক আছে, সেকেন্ড ল এর স্টেটমেন্ট এবং হচ্ছে কি সেকেন্ড ল এর যে ইকুয়েশন আর কি, যদি আমরা কোন একটা ইকুয়েশন আকারে প্রকাশ করি যে কোন একটা রেফারেন্স নিয়ে বা এক্সাম্পল নিয়ে, তাহলে এই এতটুকু বা এরকম আমরা একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, এখানে মনে করো দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন আর এটা একটা হচ্ছে কি, ভেরিয়েবল দিয়ে লেখা যাবে? হ্যাঁ ভেরিয়েবল দিয়ে লেখা যাবে স্যার, মানে এরপরে যদি আমি ইলাস্ট্রেট করে আনি। হ্যাঁ, এম দিয়ে লেখা যাবে, M1 M2, এদিকে হচ্ছে ইকুইভ্যালেন্ট, তোমাদের ওই যে তারপর পিডিএফটা লেখা আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট জি অফ স্যার। 1 মানে হচ্ছে এক নাম্বার সাবস্টেন্সটা, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সেকেন্ড সাবস্টেন্স E2, এরকম করে লেখা যাবে। তোমাদের ওই যে পিডিএফটাতে লেখা আছে, আমি যেটা তোমাদের ইলেকট্রিক্যাল পিডিএফ করছিলাম বা প্রোভাইড করছিলাম। এরপরে আসো, স্যার স্যার কে এর ম্যাথটা একটু আরেকটাবার একটু বলবেন স্যার, ওই কে এর কোনটা? পার্টটা স্যার, ওই কে কে ইকুয়াল 1/ρ ওইটা স্যার। এটা তোমার বলার সময় আছে? কে সমান কি দেখেছিলাম আমরা এখানে, এই যে কে সমান হচ্ছে 1/a ইন্টু L/R। এভাবে চিন্তা না করে কে সমান ইকুয়েশনটা আমরা এভাবে চিন্তা করি, কে সমান হচ্ছে 1/R ইন্টু হচ্ছে L/A। ঠিক আছে, তো এই যে এটাকে আর কি, তাহলে 1/R সমান হচ্ছে জি, বা হচ্ছে কি কন্ডাক্ট্যান্স ছিল। ঠিক আছে, তো পরিবাহিতা হচ্ছে কি রোধের বিপরীত, তাহলে আমরা এখানে 1/R লিখবো, আর এখানে L এর ভ্যালু লিখবো, এখানে এর ভ্যালু লিখবো, তাহলে এখান থেকে K এর ভ্যালু পেয়ে যাব। K মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, এই যে এখানে লেখা আছে কেমন, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স থেকে যখন আমরা, আমাদের কোশ্চেনটাতে বলছিল ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা সমতুল্য বা তুল্য পরিবাহিতা বের করার জন্য, তাহলে এটা হচ্ছে এরকম একটা ইটা সাইন দেওয়া হয় সম্ভবত, এরকম একটা গ্রিক সাইন, এবং হচ্ছে কি কাপ্পা ইন্টু হচ্ছে কি আয়তন, তাহলে এটার ভ্যালু আমরা যেটা পাবো আগে থেকে সেটার সাথে আয়তনটা গুণ করলে এই যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এতটুকু দেখে নেব। এরপর আমরা তোমাদেরকে বলছিলাম হয়তো এখান থেকে হচ্ছে কি করব আমরা, হিটটপসুলের যে স্টেটমেন্ট, তোমাদের পিডিএফ প্রয়োজনে আগেরটা ব্যবহার করবো, প্রত্যেকটা পিডিএফ ব্যবহার করবো, যেটা যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে শিখবা। এখানে যে যাত্রা হয় বোঝা না যায়, তাহলে তোমাদেরকে যেগুলো দিয়েছিলাম সেখান থেকে দেখবা। তাহলে এই যে দেখো হিটটপসুলের স্টেটমেন্ট আমরা লিখছিলাম, যে কোনো দ্য লস অফ কনসেন্ট্রেশন অ্যারাউন্ড এনি ইলেকট্রোড ইজ প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ দ্য মুভিং অ্যাওয়ে ফ্রম ইট। আমরা এই স্টেটমেন্টটা দেখছিলাম কেমন, তোমরা যদি না দেখো বা বোঝা না যায় আগের পিডিএফ গুলো থেকে দেখে নিতে পারো, হাতে লেখা আছে এই যে হিটটপসুলের স্টেটমেন্টটা, এটা হচ্ছে হিটটপসুলের স্টেটমেন্ট, এখানে লেখা আছে। আর আমরা মোবিলিটি, যে আয়নের যে মোবিলিটি বা আয়নের যে মুভমেন্ট, সেটা বলছিলাম তোমাদের, আশা করি মনে থাকার কথা। এই অংশ থেকে এই যে হিস্টপ রুল যেখানে লিখছিলাম, তার আগে তোমাদের মূল পিডিএফটা ইলেকট্রোকেমিস্ট্রি পিডিএফ এ আমরা মোবিলিটি অফ আয়নস দেখাইছিলাম, এটা একটু পড়ে নেবা। তাহলে আহ সামনে আসো, ট্রান্সপোর্ট নাম্বার আমরা এটা কি পারবো, ট্রান্সপোর্ট নাম্বার ডেফিনেশনটা শিখে নিব। ট্রান্সপোর্ট নাম্বারের প্রতিপাদন, এখানে হচ্ছে একটু ভুল আছে বলছিলাম এই জায়গায়, এটা হচ্ছে আর সমান টি মাইন, উপরে টি প্লাস নিচে টি মাইনাস, উপরে হচ্ছে টি প্লাস এর জায়গায় আমরা এখান থেকে কি লিখতে পারবো, টি প্লাস এর জায়গায় লিখতে পারবো এই ইকুয়েশন থেকে 1 - টি মাইনাস এইটাকে যদি আমরা আর টি, এই আর টি মাইনাস এবং হচ্ছে কি আর টি মাইনাস সমান হবে 1 - টি মাইনাস, সেখান থেকে আমরা যদি টি মাইনাস এক পাশে নিয়ে আসি তখন আর সমান পাবো 1/1 প্লাস, টি মাইনাস সমান পাবো 1/1 প্লাস আর। তোমরা কি আমার কথা বুঝছো? এই জায়গায় উপরে হচ্ছে একটু সমাধান করতে হবে, এই উপরে টি প্লাস এর জায়গায়, এখানে উপরে টি প্লাস এর জায়গায় আমরা হচ্ছে কি এই ইকুয়েশন থেকে টি প্লাস সমান 1 -
টি মাইনাস, এই ইকুয়েশনটা বসালে এখানে এই জায়গায় নিচে টি মাইনাসটা রেখে দিব, এবং হচ্ছে এখান থেকে টি মাইনাসের ভ্যালু যদি বের করে এই অংশটা ভুল আছে, কেমন, এই অংশটা ভুল আছে, তাহলে আমরা তখন এখান থেকে এই ইকুয়েশনটা পেয়ে যাব যদি উপরে টি প্লাসের জায়গায় 1 মাইনাস টি মাইনাস এই ভ্যালুটা ব্যবহার করি। আচ্ছা, আরেকটা জিনিস শোনো, তোমরা হচ্ছে এই যে এখানে একটা ইনস্ট্রাকশন আসছিল, এখন 10 মিনিট পরে আমাদের এটা কেটে যাবে, কেমন, অলরেডি 40 মিনিট হয়ে গেছে, তো 10 মিনিটের পরে মনে হয় 2 মিনিট হয়ে গেছে, আবার যদি কেটে যায় তোমরা আর্লি জয়েন করে নিও, কেমন, সাথে সাথে জয়েন করে নেবা। হয়তো 7-8 মিনিট আমরা আবার এটা রান করতে পারবো, কেটে গেলে আবার একটু জয়েন করে নিও সাথে সাথে। এখন তো শুরু করছি আমরা, বেশিক্ষণ হয় নাই, পরে আবার জয়েন করলে আমার মনে হয় ততক্ষণ আমরা শেষ করে ফেলতে পারবো। তাহলে ট্রান্সপোর্ট নাম্বার কাকে বলে? ট্রান্সপোর্ট নাম্বারের যে প্রতিপাদনটা আমরা দেখে নিব এতটুকু পর্যন্ত। এই জায়গায় ভুল আছে বলছিলাম, এদিকে আসে আমরা উপরে টি মাইনাস টি প্লাস এর জায়গায় 1 মাইনাস টি মাইনাস লিখে সেখান থেকে টি মাইনাস এর ভ্যালু বের করব। তাহলে এরপর আসো, এখানে দুইটা ম্যাথ, ঠিক আছে, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, উপরেরটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, এই যে উপরের অংশটা প্রবলেম 1, এটা তো তোমরা দেখছো। এখন হচ্ছে প্রবলেম 2টা ভালো করে দেখবা, ঠিক আছে, অর্থাৎ এই দুইটা ম্যাথই আমরা দেখে নিব, এটা খেয়াল রাখবা, যত যেভাবে আছে সেভাবে হচ্ছে, আমি ম্যাথটা আর না বলি, এতটুকু হচ্ছে সহজ, এই জায়গায় একটু পেঁচানো কথাবার্তা আছে এই জায়গায়, তাহলে বাদ বাকিটা আবার একরে কমা, বাদ বাকিটা আবার মিল আছে বা সহজ আছে। এই ভ্যালুটাকে আমরা হচ্ছে কি, যেটা কমে যায় সেটাকে হচ্ছে কি, যেটা অ্যাকচুয়ালি বাড়ার কথা সেটা হচ্ছে কি, যেটা বৃদ্ধি পাইছে সেটা দিয়ে ভাগ করলে আমরা এখানে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার পাবো, যেহেতু ক্যাটায়ন বলতে কপারের কথা বলা হচ্ছে, আর ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার পেয়ে গেলে এক থেকে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার বিয়োগ করলে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার পেয়ে যাব। তাহলে কোন জায়গায় ভুল হয় বলছিলাম, এতটুকু ঠিক আছে কেমন, বা এতটুকু পর্যন্ত ঠিক আছে, এই জায়গাটাতে একটু মানে গোজামিল মনে হয় আর কি, একটু বোঝার জিনিস আছে, একটু এলোমেলো, তো এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে যাতে ভুল না হয়। এই যে বিয়োগ করলে 1.1টা পাওয়া যায়, আর এখানে ক্যাথোডে এটা যদি আমরা বলি, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, এটা দেখাইছিলাম ক্লাসে। এই যে অ্যানোড হচ্ছে 1.153 বাড়ে, আর ক্যাথোড অ্যানোড থেকে কমা যায় এটা 0.12 গ্রাম। তাহলে এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি, কনসেন্ট্রেশন ফল করা অ্যানোডের দিকে, ঠিক আছে, অর্থাৎ প্লাস সোডিয়ামের দিকে কনসেন্ট্রেশন কতটুকু ফল হয়, এটা থেকে এটা বিয়োগ করলে মানে 1 2 বিয়োগ করলে এই ভ্যালুটা পাবো। তো আমরা ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার বের করবো এরকম করে, অ্যানায়নে যে ক্যাথোডে যে পরিমাণ সঞ্চিত হয় আর অ্যানোডে যে পরিমাণ কি হয়, লস হয়, অথবা যে পরিমাণ ফল হয়, যেটা কমে যায় অ্যানোডে সেটা উপরে থাকবে, আর ক্যাথোডে যে পরিমাণ জমা হয় সেটা নিচে থাকবে। এখান থেকে আমরা ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার পাবো, এক থেকে ক্যাটায়নের ভ্যালু বিয়োগ করলে ট্রান্সপোর্ট নাম্বারে বা অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার পেয়ে যাব। তাহলে এখান থেকে ম্যাথটা দেখে নেবা। এরপরে আমরা আরেকটা সেগমেন্টে চলে আসছি, সেটা হচ্ছে কি, কলয়েডস এর মধ্যে কলয়েডস। তো কলয়েডস এ আমরা হচ্ছে কলয়েডের ডেফিনিশন দেখে নিব, কেমন, কলয়েডস এর ডেফিনিশন দেখে নিব, এবং হচ্ছে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডিসপার্স ফেজ কি, একটা হচ্ছে ডিসপার্স মিডিয়াম কি। তোমাদের যে পিডিএফ গুলো দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে লেখা আছে, কেমন, খাতা লেখা আছে, একটু দেখে নিবা। ডিসপার্স ফেজ কি, যে উপাদানটি হচ্ছে কি কলয়েডাল সিস্টেমে ছড়িয়ে থাকে সেটা হচ্ছে ডিসপার্স ফেজ। কলয়েডাল সিস্টেমে যে উপাদানের মধ্যে বা যার মধ্যে ডিসপার্স ফেজ ডিস্ট্রিবিউটেড থাকে বা ছড়িয়ে পড়ে সেটাকে বলবো ডিসপারশন মিডিয়াম বা ডিসপার্স মিডিয়াম, বিশেষ করে ডিসপারশন মিডিয়াম বলে আমরা। তো আর কলয়েড হচ্ছে কি, এমন কতগুলো সাবস্টেন্স যাদের রেঞ্জ এখানে লেখা আছে বেশ কয়েকবার, কলয়েডের কথাটা, কলয়েড হচ্ছে এমন কতগুলো সাবস্টেন্স যেটা রেঞ্জ হচ্ছে কি, যেটার ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 10 থেকে 2000 অ্যাংস্ট্রমের মধ্যে। তো তোমরা একটু পিডিএফটা এখান থেকে কলয়েডের ডেফিনেশনটা দেখে নেবে, এখানে মনে হয় বোঝা যাচ্ছে, আচ্ছা উপরে আছে কলয়েডের ডেফিনেশন, উপরে আছে,
এই যে ডেফিনিশনটা আমরা শিখে নেব। A system at least one dimension length, width or thickness of dispersed particles in the range 10 angstrom to 2000 angstrom is called colloidal dispersion. তাহলে আমরা এটা দেখে নিব। আর এখানে কয়েক রকমের কলোয়েডাল সলিউশনের যতটুকু সম্ভব 3-4টা আমরা উদাহরণ একটু শিখে নেব, ডিসপার্স পেস্ট এবং ডিসপারশন মিডিয়াম এবং হচ্ছে কি এক্সাম্পল নিয়ে, যার যেটা সহজ মনে হয়। এখান থেকে কমপক্ষে 4টা আমরা এক্সাম্পল দেখে নিব। তোমাদেরকে বলছিলাম অন্তত যদি মুখস্থ করতে কষ্ট হয় তখন সলিড গুলো মুখস্থ করতে পারো, সলিড ফোম, সলিড ইমালশন, সলিড সল, আর একটা যে কোনো একটা থেকে শিখে নিলে হয়ে যাবে। তাহলে যেগুলো সলিড সেগুলো ডিসপারশন মিডিয়াম কি হবে, সলিড হবে, এভাবে করে মনে রাখা যায়। আর ফোম হলে গ্যাস হবে, যখন ইমালশন হবে লিকুইড হবে, সল হলে সলিড হবে, এরকম মনে রাখতে পারি। সল থেকে সলিড মনে রাখা যায়, মানে হচ্ছে কি। আর এই ভাষাতে একটা সলিড শব্দ আছে, এটা তো অবশ্যই সলিড হবে। আর সল থেকে আমরা এটা সলিড মনে রাখবো। ইমালশন যেহেতু চিন্তা করলে বলা যায় এটা হচ্ছে কি হবে, লিকুইড জাতীয় হবে, তাহলে সলিড ইমালশন হবে কি লিকুইড ডিসপার্সিং সলিড। আর সলিড ফর্ম হলে গ্যাসিয়াস সাবস্টেন্স সলিডে ডিসপার্স হওয়া, এভাবে করে আমরা মনে রাখবো। আর সল হচ্ছে দুই রকমের, এই যে এখান থেকে সল যে আমরা পড়ছি সেটা হচ্ছে কি আবার এখানে আলোচনা করা হয়। সল দুই প্রকারের, একটা হচ্ছে লাইফোইলিক সল, একটা হচ্ছে লাইফোবিক সল, এবং দুইটার মধ্যেকার আমরা ডিফারেন্স শিখছিলাম। এটা হচ্ছে কি এই যে লাইফোইলিক সল এবং লাইফোবিক সলের মধ্যেকার ডিফারেন্স। ঠিক আছে, নতুন করে আর না বলে তোমরা ডিফারেন্সটা শিখে নিয়ে যাবে পারো। কমপক্ষে 4টা ডিফারেন্স লিখার চেষ্টা করবা। ঠিক আছে, তো একটু জিনিস খেয়াল রাখতে বলছিলাম, তোমাদের যদি কেটে যায় আবার জয়েন করে নিও সাথে সাথে, তোমাদের উপকার হবে। লাস্ট ক্লাস আবার হচ্ছে অন্যান্য দিনের মতো প্রথমবার অ্যাটেন্ড থাকে, পরে আবার হচ্ছে কি কেটে গেলে আবার জয়েন করে না, তখন অর্ধেক হয়ে যায়, এরকম যাতে না হয়। এটা তোমাদের উপকারের জন্য ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমরা এই ডিফারেন্সটা দেখে নিব, অবশ্যই ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করব। এরপরে ইমালশন দেখো, ইমালশন হচ্ছে দুই রকমের। ইমালশন কাকে বলে একটু দেখবো। ইমালশন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অয়েল এন্ড ওয়াটার, একটা হচ্ছে কি ওয়াটার এন্ড অয়েল। এরপরে ইমালশনের যে একটা হচ্ছে কি রুল বা ভূমিকা দেখে নিতে পারি। তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে বাংলায় লেখায় কলেজ এবং সারফেস কেমিস্ট্রি, সেখানে ইমালশনের রোল বা ভূমিকা লেখা আছে। ঠিক আছে, রোল অফ ইমালশন অথবা ইমালসিফায়ার হতে পারে, ইমালশন, ইমালশনের ভূমিকা। ঠিক আছে, ইমালশনের ভূমিকা আমরা এখানে দেখছিলাম, ইমালশনের মাধ্যমে তোমাদেরকে দেখাইছিলাম পিডিএফটা। ইমালশনের মাধ্যমে মেডিসিনে যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলোতে মেডিসিন তৈরি করা হয়, তারপর হচ্ছে কি বিভিন্ন উপাদান আলাদা করা হয়। অ্যাবজর্পশন কি বলছে, অ্যাবজর্পশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতেছি। অ্যাবজর্পশন এটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি যে পার্টটা, কলয়েডস এন্ড সারফেস কেমিস্ট্রি কলয়েড পার্টটা শেষ, সারফেস কেমিস্ট্রি পার্টে আসছে আমরা। সারফেস কেমিস্ট্রিতে অ্যাবজর্পশন একটা টার্ম আছে, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন। ঠিক আছে, তো এই অ্যাবজর্পশন মানে হচ্ছে কোন সলিড সাবস্টেন্সের সারফেসে গ্যাসিয়াস এবং লিকুইড সাবস্টেন্স ডিপোজিট হবে। এটা যদি সলিড হয়, এটা সারফেস বা পৃষ্ঠে গ্যাসীয় এবং হচ্ছে কি তরল উপাদান লেগে থাকা। ঠিক আছে, ভিতরে প্রবেশ করবে না, বাইরে থাকবে, এটা হচ্ছে কি অ্যাডজর্পশন। তাহলে অ্যাডজর্পশনে আগের মতো যে কলয়েডস পড়ছি আমরা, একটা হচ্ছে ডিসপার্স স্পেস আর একটা ডিসপার্স মিডিয়াম। ঠিক এখানকার মতো কলয়েড হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি একটাকে বলে অ্যাডজর্বেট আর একটাকে বলে অ্যাডজর্বেন্ট। অ্যাডজর্বেট হচ্ছে কোনগুলা দেখো, the substance that deposit at the surface is called adsorbate. The solid on whose surface the deposition occurs is called adsorbent. যে উপাদানগুলো জমা হয় বা ডিপোজিট হয় সেগুলোকে বলে অ্যাডসরবেট, আর যার উপরে জমা হয়, যার সারফেসে জমা হয় সেটাকে বলা হয় অ্যাডসরবেন্ট। তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখি, এই
যেটা জমা হয় সেটা কি বলছিলাম, অ্যাডজর্বেট বলছি। আর যার মধ্যে জমা হয় এটা মনে করো একটা সলিড পৃষ্ঠ, সেটাকে বলবো অ্যাডজর্বেন্ট। এ হচ্ছে কি অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনে অ্যাডজর্পশনে বাংলা হচ্ছে অধিশোষণ। তো সেখানে হচ্ছে ভিতরে প্রবেশ করে না, বাইরে লেগে থাকে। তো আর অ্যাবজর্পশন হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজর্পশন প্রক্রিয়া দেখানো হয়েছে, এই যে প্রক্রিয়াটা। আর এই পাশটা হচ্ছে কি অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হয়, সাধারণত এখানে যে ভিতরে প্রবেশ করে না, অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভিতরে উপাদানগুলো প্রবেশ করে। স্যার রিয়েল টাইম এক্সাম্পল কি? রিয়েল টাইম এক্সাম্পল হচ্ছে মনে করো কোন একটা শুকনা জিনিস নিলাম, কেমন? তো আমরা যদি আহ কতগুলোতে দেখা যায় যে পানির সংস্পর্শে আসলে মনে করো সেখানে কি হয়, আহ কাঠ জাতীয় কিছু একটা শুষে বলতে নেয়। পারে, এটার মধ্যে পানি প্রবেশ করে যায়। তাহলে যেটা পানি প্রবেশ করে বা গ্যাসীয় উপাদান ভিতরে প্রবেশ করে সেটা হচ্ছে অ্যাবজর্পশন, শোষণ বলি আমরা। আর অ্যাডজর্পশনটা হচ্ছে যেমন মনে করো আমি একটা সলিড কোনো কিছু নিলাম, মনে করো লোহা জাতীয় বা এরকম কিছু। তো যেখানে হচ্ছে ভিতরটা পাফা, মানে ভিতরটা হচ্ছে একেবারে সলিড, ভিতরে কোনো কিছু প্রবেশ করার সুযোগ নাই। এই অবস্থায় যদি আমরা কি করি, কোনো গ্যাসীয় উপাদানের কাছাকাছি নিয়ে যাই অথবা লিকুইড উপাদানের, সেটা হচ্ছে কি ওই সলিড সারফেসের বাইরে জমাটবদ্ধ হবে বা বাইরের পৃষ্ঠে লেগে থাকবে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। এটাকে বলবো আমরা অ্যাডজর্পশন। আর যেটা ভিতরে প্রবেশ করবে উপাদান সেটাকে বলবো অ্যাবজর্পশন। যেটা ভিতরে প্রবেশ করবে সেটা কি হবে, এবি দিয়ে থাকবে। এই যে অ্যাবজর্পশন আর এটা হচ্ছে কি অ্যাডজর্পশন। তো অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের মধ্যেকার ডিফারেন্স আছে, তোমরা একটু জাস্ট পড়ার জন্য পড়ে নিতে পারো। এরপরে আমরা এই যে ফিজিক্যাল অ্যাডজর্পশন এবং কেমিক্যাল অ্যাডজর্পশন, এটাকে কেমিজর্পশন বলে অথবা কেমিক্যাল অ্যাডজর্পশন। তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবা, অনেকে কনফিউজড হয়ে যায়। এই যখন হচ্ছে আমরা কেমিজর্পশন বলি, তো কেমিজর্পশন মানে হচ্ছে কি কেমিক্যাল অ্যাডজর্পশন। একটা হচ্ছে, এটা হচ্ছে স্যার কি একটু বড় কেমিক্যাল। করেন। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি কেমিক্যাল। হ্যাঁ, এটা কি বলছি তাহলে, কেমিক্যাল অ্যাডজর্পশন। এটা হচ্ছে কি কেমিক্যাল অ্যাডজর্পশন আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন। তো কেমিক্যাল অ্যাডজর্পশনকে, এই যে তোমরা জানো কেমিক্যাল সেন্স ফিজিক্যাল সেন্স, এরকম কেমিক্যাল অ্যাডজর্পশন সেটাকে কেমিজর্পশন বলে একসাথে, আর এটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাডজর্পশন। তাহলে কেমিজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে একই কথা, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন। তো একটা হচ্ছে ফিজিক্যালি হবে, আর একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন সহ হবে বা কেমিক্যাল সেন্স হবে। আমরা ডিফারেন্স গুলো একটু দেখে নিব, কেমন? আশা করি বুঝতে পারবে। ফিজিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে রিভার্সিবল, আর এটা হচ্ছে রিভার্সিবল। যে উপাদানগুলো তৈরি হয় সেগুলোকে আর ফেরত আনা যায় না। তারপর হচ্ছে কি আহ এখানে ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখানে হচ্ছে কি যেহেতু কেমিক্যাল বন্ড দিয়ে গঠিত, এখানে কি হয় কেমিক্যাল বন্ড সংযুক্ত থাকে। কেমিক্যাল বন্ড বলতে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এরকম। আর ভ্যান ডার ওয়ালস ফোর্সটা হচ্ছে কি বা উইক বন্ড বা উইক ফোর্স বলতে পারি আমরা। আর বাদ বাকি অনেকগুলো কি আছে, ডিফারেন্স আছে, সেগুলো দেখে নিব। এখানে কি হয়, অ্যাডজর্পশনের পরিমাণ হচ্ছে কি খুব কম পরিমাণে হিট অ্যাবজর্ব করতে পারে, এখানে হিট অফ অ্যাডজর্পশনটা বেশি পরিমাণে হয়। এভাবে হচ্ছে আমরা যতটা করে এক্সাম্পল মনে রাখতে পারি আর কি, এখানে 7-8টা আছে। এরপরে এখানে আসো, আমরা হচ্ছে এই ডেফিনেশনটা দেখে নিব। আমি আরেকবার একটু বড় করি, আগেও আসছিল এটা। এই হোয়াট কোনটা ইজ অ্যাডজর্পশন আইসোথার্ম, উপরে যে ডেফিনেশনটা, ঠিক আছে, উপরের যে ডেফিনেশনটা অ্যাডজর্পশন আইসোথার্ম কাকে বলে। তারপর হচ্ছে প্রনলিস অ্যাডজর্পশন আইসোথার্ম, প্রনলিস অ্যাডজর্পশন আইসোথার্ম। এটা হচ্ছে প্রনলিস অ্যাডজর্পশন আইসোথার্মের ইকুয়েশন। আর এটাকে যদি আমরা উভয় দিকে লব নিই তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি এই ইকুয়েশনের গ্রাফ। আর উভয় দিকে যদি লব নিই তাহলে ইকুয়েশনটা কি হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। কি থাকে তখন, ডব্লিউ বাই এম ইকুয়াল লগ ডব্লিউ বাই এম ইকুয়াল লগ কে প্লাস 1/n পি। আগেরটাতে যদি আমরা উভয় দিকে লগ নিই তাহলে এরকমই হয়, এরকমই হবে।
এবং আমরা যদি এটাকে যদি সরল রেখার সমীকরণ y সমান mx প্লাস সি, mx প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করি, m হচ্ছে এটা, m হচ্ছে এই যে লব, m হচ্ছে 1/n, এটা হচ্ছে কি বলি আমরা এটাকে স্লোপ বা ঢাল বলি, আর লব কে হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদক, আর লব w/m এর জায়গায় আমরা y লিখবো, তাহলে y সমান mx প্লাস সি। এ হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা আগের মতো গ্রাফে দেখাই, তাহলে এটা হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদক, লব কে এই যে সি এর ভ্যালু, আর এটা তো y এর ভ্যালু, এটা হচ্ছে ছেদক বা ঢাল, আর ঢালটা কি হবে যখন টেম্পারেচার হাই হবে তখন একটু স্লাইড কার্ভেচার বা সামান্য বক্রতা দেখায়। এ হচ্ছে ফ্রন্টলেস অ্যাডজস্টন আইসোথাম। এরপর ফ্রন্টলেসেরটা পরে ফ্রন্টলেসের ইকুয়েশনটা শেষ, এখানে একটু দেখে নেবে কতগুলো। আর ফ্রন্টলেস অ্যাডজস্টনের পরে আমরা ল্যাংমুয়ের অ্যাডজস্টনের যে তিনটা কন্ডিশন আছে বা অ্যাজাম্পশন আছে সেগুলো আমরা একটু দেখে নেব। এই অ্যাজাম্পশন বেশ কয়েকবার আলোচনা করছিলাম, ঠিক আছে? এই যে একটা কি হবে, লেয়ার তৈরি করবে, আর লেয়ারটা সব জায়গায় সমান হবে, এবং কি যে অ্যাডজাসন যে লেয়ার হবে, অ্যাডজাসন একটা পাশাপাশি একটা, এই লেয়ার তৈরি করার ক্ষেত্রে যে উপাদানগুলো থাকবে সেগুলো পরস্পরের সাথে কোনো ইন্টারাকশন করবে না। এ হচ্ছে আমাদের ল্যাংমুর অ্যাডজাসন আইসোথার্মের অ্যাজাম্পশন। তো আমরা তো ল্যাংমুর অ্যাডজাসন আইসোথার্মের ইকুয়েশনটা দেখাইছিলাম। স্যার এখান থেকে কি প্রশ্ন আসবে? মেহেদি বন্ধ করো। কোয়েশ্চনটা বলছি তো, কেমন? এই যে আমরা যদি এই অংশের কথা বলি, এখানে হচ্ছে ডেফিনিশনটা কথা বলছি, ফ্রন্টলেস অ্যাডজাস্টন আইসোথাম, গতবার কিরকম আসছে দেখে নিতে পারো ব্যবহার করে। আর হচ্ছে কি এই যে এটার হচ্ছে অ্যাজাম্পশন গুলা, ল্যাংমুয়ের অ্যাডজাম্পশনের অ্যাজাম্পশন, ঠিক আছে, বা প্রস্তাবনা বলতে পারি আমরা, এগুলো একটু। তাহলে এতটুকু তো শেষ। এরপরে আমরা একটু সহজ আসি। তোমরা চাইলে ল্যাংমুয়ের অ্যাডজাস্টমেন্ট আইসোথামটা এতটুকু দেখে নিতে পারো। এরপর হচ্ছে ডাইলিউট সলিউশন, সলিউশন সম্পর্কে আছে। আমরা সলিউশনের বেলায় কলিগেটিভ প্রপার্টিজ থাকে বলে এটা শিখে নিব অবশ্যই। কলিগেটিভ প্রপার্টিজ এর ডেফিনিশন এখানে আছে, দেখো কলিগেটিভ প্রপার্টিজ এর ডেফিনিশনটা শিখে নিব। আর চারটা হচ্ছে বৈশিষ্ট্য আছে, এই চারটা বৈশিষ্ট্য আমরা শিখে নিব, ঠিক আছে? এগুলো নিয়ে তো এই সেগমেন্টটা। এরপর আসো আমরা হচ্ছে কি লোয়ারিং অফ ভেপার প্রেসার বা লোয়ারিং অফ ভেপার প্রেসার মাধ্যমে বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের মাধ্যমে কলিগেটিভ প্রপার্টিজটা প্রতিপাদন করছিলাম, সরি রাউলস লটা প্রতিপাদন করছিলাম। তাহলে রাউলস লটা আমরা এখান থেকে প্রতিপাদনটা দেখে নিব। আগের যে সলিউশন নিয়ে আলাদা পিডিএফ আছে, ওই জন্য তোমাদের যে এই যে এখানে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা আলাদা আলাদা যে পিডিএফ যেগুলো আছে সেগুলো থেকে কম্পেয়ার করে বা মিলাই নিয়ে পড়বা। এখানে সবকিছু ঠিক মতো নাও থাকতে পারে, দু একটা মিসিং হতে পারে, যদি এখানে এই কোয়েশ্চনটা আছে লোয়ারিং অফ ভেপার প্রেসার এর মাধ্যমে হচ্ছে কি রাউলস লটা প্রতিপাদন করা। আমরা একটা ক্লাসে আলোচনা করছিলাম পি মাইনাস পিএস বাই পি ইকুয়াল স্মল এন বাই স্মল এন প্লাস ক্যাপিটাল এন। এটা হচ্ছে কি উপরেরটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এবং এটা হচ্ছে কি মোলের বা সলিউটের মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন। এরকম আমরা এটা একটু শিখে নিতে পারি। এটা পুরো প্রতিপাদনটা আছে, প্রতিপাদনটা আমরা দেখে নিব। কিন্তু প্রতিপাদন এখানে আছে, এখানে শেষ হয়েছে পাতায় যেভাবে আছে আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে যদি আমাদেরকে বলে রাউলস লটা লিখো এবং ব্যাখ্যা করো, এতটুকু। রাউলস ল এর প্রতিপাদন বা ডেরিভেশন আসলে তখন আমরা রাউলস ল এর
যে কথাটা স্টেটমেন্ট সেটা রেখে এতটুকু হচ্ছে প্রতিপাদন করে দিব। কথাগুলো সহজ আছে, খাতায় লিখলে আরো সহজ। এটা তোমরা প্রতিপাদনটা শিখে নিতে পারবে না, ক্লাসে তো দেখাইছিলাম কেমন কিভাবে করতে হয়। এই যে এই জায়গা থেকে রিলেটিভ লোয়ারে ভেরিয়েশন অফ ডেরিভেশন অফ রাউলস ল এর প্রতিপাদন। তোমরা তাহলে এই কথাটা একটু দেখে নিবা। এটা হচ্ছে আমি যদি একটু হিন্টস দিই, পিএস সমানুপাতিক ক্যাপিটাল এন বাই স্মল এন, অর্থাৎ হচ্ছে কি পিএস মানে হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার হচ্ছে কি সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। আমরা এক্ষেত্রে যদি পিএস বের করি তাহলে সেক্ষেত্রে সমানুপাতিক চিহ্নের জায়গায় একটা ধ্রুবক দিতে হবে, আর ডান পাশে যেভাবে আছে সেভাবে ঠিক রাখবে। তো সব মিলিয়ে আমরা এখান থেকে হচ্ছে কি পিএস সমান ইন্টু ক্যাপিটাল এন বাই স্মল এন, ক্যাপিটাল এন বাই স্মল এন প্লাস ক্যাপিটাল এন, এখান থেকে আমরা কি বের করব, পিএস বের করব। তো আমরা এভাবে করা হচ্ছে কি সলিউশনটা মানে হচ্ছে কি রাউলস লটা প্রতিপাদন দেখে নিব। আর এখানে হচ্ছে কি আছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আমাদের ওই যে আগের পিডিএফটাতে যেটা হচ্ছে আমি ক্লাসে দিয়েছিলাম বা সেখানে লেখা আছে হচ্ছে কি ছোট ছোট দুটো কোশ্চেন আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ এ কলিগেটিভ প্রপার্টিজ, একটা হচ্ছে কি লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ এ কলিগেটিভ প্রপার্টিজ। এই দুটো কোশ্চেন দেখতে নিবে, এখানে হতে এভাবে গোছানো নাই। তো আমরা এই আইডিয়াল সলিউশন এন্ড ডেভিয়েশন ফ্রম রাউলস ল আর নন আইডিয়াল সলিউশন, তাহলে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি রাউলস ল বা হচ্ছে কি পজিটিভ ডেভিয়েশন রাউলস ল তখন মেনে চলবে। আচ্ছা এটা প্রয়োজন নাই, এটা বাদ, এই পৃষ্ঠাটা বাদ, ঠিক আছে এটা বাদ। এরপর কি আছে দেখি, হেনরিস ল। আমরা হেনরিস লটা বলছিলাম ক্লাসে আলোচনা করছে বেশ, তোমাদের পিডিএফ আছে। হেনরিস ল কাকে বলে, হেনরিস ল এর স্টেটমেন্ট, হেনরিস ল এর অ্যাপ্লিকেশন এবং লিমিটেশন, ঠিক আছে। হেনরিস ল কাকে বলে, এখানে হেনরিস লটা আছে, এখান থেকে একটু দেখে নিবা। এরপরে এর বাইরে আমরা দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে কি কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়, হাউ এ কেমিক্যাল রিঅ্যাকশন এট এন ইকুইলিব্রিয়াম। তো এটা হচ্ছে তোমরা পিডিএফ তোমাদেরকে বলছিলাম, পিডিএফটা দেখে আমরা হচ্ছে কি বা এই গ্রাফটা দেখে আমরা এখান থেকে একটু শিখে নেওয়ার চেষ্টা করবো কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া পৌঁছায়, ঠিক আছে। পারবে কিনা এখান থেকে তাহলে কোশ্চেনটা দেখতে তোমরা পারবো। অ্যাসাইনমেন্টে এরপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য লিখতে পারো, ঠিক আছে, যতটুকু সম্ভব কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে
আচ্ছা একটু লাইনে থাকো কেমন, কোনো ডিস্টার্ব করতেছে, একটা মিনিট। ওকে স্যার। তো যাই হোক, এটার কথা বলছিলাম হেনরিস ল, তোমাদের এই যে পিডিএফ যেটা দেওয়া আছে সেখানে সুন্দর করে আছে হেনরিস ল কাকে বলে। এই যে হেনরিস ল সম্পর্কে এখানে আছে, হেনরিস ল এর যে কনসেপ্ট সেটা। হেনরিস ল এর মূল কথা হচ্ছে কি, হেনরিস ল এর স্টেটমেন্টটা সাথে মিল হচ্ছে কি, সি সমানুপাতিক পি। সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন সলিউশন, আর পি হচ্ছে কি প্রপোর্শনাল প্রেসার অফ দ্য সলিউশন। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমরা সি সমানুপাতিক পি পাবো, সি সমান কে পি পাবো। হেনরিস ল এবং এটার অ্যাপ্লিকেশন দেখে নেওয়ার চেষ্টা করবো। এরপরে আমরা লিমিটেশন এবং অ্যাপ্লিকেশনটা একটু দেখে নিব, যেখান থেকে পাওয়া যায়। গুগলে সার্চ দিলে আসবে, তোমাদের যে পিডিএফ এ দিছি হাতে লিখে, সেখানেও এই যে হেনরিস ল এর অ্যাপ্লিকেশন এবং হেনরিস ল এর লিমিটেশন আছে। এরপর আমরা পরের সেগমেন্টে চলে আসি। একটা কোয়েশ্চেন তোমাদেরকে গতবারও বলছিলাম, একটা রাসায়নিক বিক্রিয়াকে কেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলা হয়, গতিশীল সাম্যাবস্থা কেন বলা হয়। তো এই যে এটা কোয়েশ্চেন এখানে আছে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম কেন বলা হয় সেটা কোয়েশ্চেন এখানে আছে। নর্মালি কথা বলতে গেলে সাম্যাবস্থায়ও বা ইকুইলিব্রিয়াম স্টেটও থাকা অবস্থায় বিক্রিয়াটি সম্মুখ দিকে, ফরওয়ার্ড ডিরেকশন এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন দুদিকে চলতে পারে, এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এরপরে আমরা এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসছে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্যগুলো খাতা লেখা আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আমরা এগুলো দেখে নিবা, ওখানে 6টা ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকটা সম্পর্কে একটা করে লাইন আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এরপরে এটাও আছে যে কয়টা শিখতে পারি আর কি, 4-5টা যা শেখা যায়। এরপরে এটাতে আসলে ল অফ মাস অ্যাকশন, প্রক্রিয়ার সূত্র। ল অফ মাস অ্যাকশন বা প্রক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন বা প্রক্রিয়ার সূত্র হচ্ছে কি, আমরা বলছিলাম কোন রাসায়নিক বিক্রিয়ার হার, the rate of a chemical reaction is directly proportional to the active masses of the reactant। কোন রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হচ্ছে কি, মোলার কনসেন্ট্রেশন এবং সক্রিয় ভর বলতে বোঝানো হয় মোলার কনসেন্ট্রেশন এবং পার্শিয়াল প্রেসারকে, মোলার কনসেন্ট্রেশন এবং পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপকে। তো আমরা এতটুকু শেষ করি, এরপরে আসি এই যে পিভি সমান, সরি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে বের করা হয় সেটা হচ্ছে খাতাটাতে আরো সুন্দর করে আছে, তোমরা খাতা থেকে আরো ভালো করে মনে হয় দেখে নিতে পারবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের হচ্ছে কি পিভি সমান এনএফটি ইকুয়েশনটা লাগবে। আর যেগুলো বলছিলাম এন বাই বি আর পি, এগুলো হচ্ছে কি একসাথে পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণটা বের করে আমরা হচ্ছে কি এন বাই বি এবং হচ্ছে আর এবং টি এই ভ্যালুগুলা বের করে রাখবো। তো যদি আমরা পার্শিয়াল প্রেসারের মাধ্যমে প্রকাশ করি তাহলে ফি হবে, ফি দিয়ে এই যে আগের মতো উৎপাদন অংশটা উপরে হবে, বিক্রিয়কের অংশ নিচে হবে। এরপরে আমরা কেপি বের করব, কেপিতে বের করছি পার্শিয়াল প্রেসারে, কেসি বের করব। তো কেসি পৃষ্ঠে নাই, আমরা পরের পৃষ্ঠে যাই।
এখানে হচ্ছে কেসি বের করছে, দেখো যে কোনো একটা বিক্রিয়ার জন্য প্রথমে কেপি দেখাইছে, পরে হচ্ছে কি কেসি। তো আমরা যে কোনো একটা বিক্রিয়া কল্পনা করে নিব, এরপরে হচ্ছে কি এখানে কেপিটা বের করে নিব। কেপির পরে হচ্ছে কি পি সমান পিভি সমান এনআরটি, যে আদর্শ গ্যাসের সমীকরণ, সেখান থেকে পি সমান এন বাই বি আর টি সেটা বের করব। তো আমরা হচ্ছে কি এখানে যেখানে যেখানে পি আছে সেখানে হচ্ছে এটা বসায় দেব। এন বাই বি মানে হচ্ছে সি লেখা হয়, পি সমান এন বাই বি এর জায়গায় লেখা হয় সি। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে এরপরে আর টি যেটা আছে সেটা আছে, তাহলে সি সি লিখবো আমরা। আচ্ছা এখানে আছে সেটা এন বাই বি এর জায়গায় কি লেখা যায়, এ আর টি। এ হচ্ছে কনসেন্ট্রেশন এ অথবা বিআরটি, পিবি হলে বিআরটি, পিসি হলে কি সিআরটি। অর্থাৎ আমরা যেভাবে লিখি, এর জন্য লিখলে বি এর লিখবো, বি এর জন্য লিখলে পিবি ব্যবহার করে। তারপর কেপি এর ভ্যালু যদি আমরা লিখি, কেপি সমান কি হবে সি1 আর টি1 ডি1 আর ডিএম আর টি1 এরকম করা হবে। তো বাদ বাকি অংশ আমরা দেখো এই যেগুলো হচ্ছে আরটি দিয়ে আছে সেটা এক পাশে নিয়ে যাব, উপরে নিচে। আর যে পাশে হচ্ছে কি কনসেন্ট্রেশন আছে সেটা হচ্ছে কি নিচে এক পাশে রাখবো। তো সি এবং ডি এর মধ্যেকার পাওয়ার হচ্ছে এল প্লাস এম, এবং এম এর মধ্যে বি এর মধ্যে পার্থক্য হচ্ছে কি প্লাস বি, অর্থাৎ আই প্লাস জে এরকম করা হবে। যাই হোক এখান থেকে আমরা ক্যাপিটা বের করে নেবো। ক্যাপি বের করতে পারলে কেসি বের করা যায়, না হলে তোমরা হচ্ছে কি পিডিএফ থেকে ক্যাপিটা বের করে দেখবা, যে তোমাদের যে পিডিএফ যেটা দেওয়া আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, সেখান থেকে ক্যাপিটা কিভাবে বের করা হয়। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে কেসি এবং ক্যাপি বের করতে পারবো, এটা একেবারে ইজি। তো ক্যাপিটাতে যদি আমরা হেল্প করি, তাহলে কেপি থেকে কেসি ইন্টু আর ট্রিপল টু দি পাওয়ার ডেল্টা এন বের করা যাবে। আর যখন ডেল্টা এন এর ভ্যালু 0, তখন হচ্ছে কি কেপি সমান কেসি সমান হয়ে যাবে। আর তোমরা এটা হচ্ছে একটু প্র্যাকটিস করবা কমপক্ষে 1-2 বার। এই কেপি সমান কেসি আর ট্রিপল টু দি পাওয়ার ডেল্টা এন, এটা তো শুরু থেকে পড়ানো হচ্ছে। এরপর দেখো আমরা একটা ম্যাথ দেখলাম, এই ম্যাথটা দেখে নিবে তোমরা। কেপি সমান কেসি আর ট্রিপল টু দি পাওয়ার ডেল্টা এন, এখান থেকে আমাদের কেসি বের করতে বলবে। অর্থাৎ কেপির ভ্যালু দেওয়া আছে, দ্য ভ্যালু অফ কেপি এট 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপির ভ্যালু কত টাকা, কেপির ভ্যালু কত হবে টাকা বলে। তো আমরা কেপি সমান কেসি আর ট্রিপল টু দি পাওয়ার ডেল্টা এন এই ইকুয়েশনটা ব্যবহার করবো। এখানে আমি একটু জুম করি। আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক, এবং টি হচ্ছে কি টেম্পারেচার। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস যেহেতু বলছে, 25 ডিগ্রি মানে হচ্ছে কি 298 কেলভিন, 298 যোগ করে দেবো। আর এর ভ্যালু হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক, যেটার ভ্যালু হচ্ছে কি লিটার অ্যাটমসফিয়ার একটা লিখবো 0.082, 0.082 এটা লিখবো। আর ডেল্টা এন হচ্ছে কি এর পাশে হচ্ছে 2 মোল বিয়োগ এর পাশে 1 মোল, আর 2 মোল যোগ করলে কত 3 মোল। ডেল্টাতে হচ্ছে ডেল্টা এন এর ভ্যালু পাবো হচ্ছে কি উৎপাদে আগে লিখবো, উৎপাদকটাকে যে আমি এন2 লিখি, বিক্রিয়কটা এন1 লিখবো। এবং হচ্ছে কি উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা বিয়োগ করলে কত হবে, উৎপাদের মূল সংখ্যাটা হচ্ছে 2, এই যে 2, বিক্রিয়কের মূল সংখ্যা এটা 1 আর এটা 2, তাহলে টোটাল 3 মোল হবে। আর উৎপাদের দিকে হচ্ছে 2 মোল, সেক্ষেত্রে ডিফারেন্স হবে -1। আর ক্যাপিটাল ভ্যালু তো ছিল, ক্যাপিটাল ভ্যালু লিখবো। এরপরে আমরা হচ্ছে কি কেসি সমান লেখার চেষ্টা করবো। কেসি সমান কি হবে তখন, কেসি সমান হবে কি উৎপাদের ঘনমাত্রা। কেসি সমান হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা লেখা আছে এখানে। আর নিচে আমরা হচ্ছে কি
কেসের সমান হচ্ছে কি, উপরে থাকবে হচ্ছে উৎপাদক ঘনমাত্রা, নিচে থাকবে হচ্ছে কি বিক্রয় গুলোর ঘনমাত্রা। তো তোমরা একটু খুঁজে বের করে লিখবা। আর আমরা যদি এভাবে লিখি, এই ইকুয়েশন থেকে লিখি, তখন হবে কি, উপরে ক্যাফে লিখতে হবে, নিচে হচ্ছে কি আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এন, আর হচ্ছে 0.0821, আর টি হচ্ছে কি 298 কেলভিন, ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে -1, আর ক্যাফের ভ্যালুটা ওই জন্য একটু লিখতে হবে, নাহলে এখানে ম্যাথে ক্যাফের ভ্যালু দেওয়া আছে। ক্যাফের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে কি একটু দেখে নিব। আচ্ছা, আর 10 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে আর কি। তাহলে আমরা কেসি বের করতে পারবো কিনা এখান থেকে, কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা, এখান থেকে কেসি লিখবো। ক্যাপের ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো ক্যাপের ভ্যালু লিখে দিব, আর এর ভ্যালু তো হচ্ছে মুখস্থ, আর টি এর ভ্যালু বলছে 25°C, তাহলে টি এর ভ্যালু লিখে দিব। আমরা এখান থেকে হচ্ছে কি পাবো, কেসি এর ভ্যালু পেয়ে যাব। এরপরে এই ম্যাথটা তোমরা করার চেষ্টা করবে। এখানে কি দেওয়া আছে, 5 লিটার আয়তনের একটা পাত্রে, 5 লিটার আয়তনের একটা পাত্রে 5 লিটার একটা পাত্রে 3 মোল নাইট্রোজেন, 2 মোল হাইড্রোজেন এবং হচ্ছে 0.0298 মোল অ্যামোনিয়া আছে, এবং এখানে হচ্ছে আয়তন হচ্ছে 5 লিটার। আমরা কনসেন্ট্রেশন কিভাবে বের করব, তোমাদের মনে আছে? So you want to be a software engineer at Google? Go to algorithm.io. Pick a question. Read the prompt. Is how much? 1 to 3 is 5 plus 3 to 2. 3 to 2. In this video, look at a problem and মিয়া পড়াশোনা করাচ্ছ, তোমার পড়া কে করবে? তাহলে এই যে তোমাদের মনে আছে ঘনমাত্রা সি বা এস ডি, যেটা লিখি সি সমান এন বাই বি, এন হচ্ছে মূল সংখ্যা, বি হচ্ছে আয়তন। এখানে আয়তন লিখে আছে 5 লিটার, আর আয়তন মূল সংখ্যা হচ্ছে আলাদা আলাদা করে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা পেয়ে যাব। এরপরে যে কেসির সূত্র, যেটা আমরা জানি কেসি সমান কিভাবে লিখতে হয়, এই বিক্রিয়ার জন্য কেসি কি হবে, উপরে হবে কেসি লিখলাম আমরা, মনে করো উপরে হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা একটা 2 হবে, স্কয়ার হবে 2 মূল সংখ্যাটা, আর নিচে হবে কি নাইট্রোজেনের ঘনমাত্রা থাকবে ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা, এবং হচ্ছে কি পাওয়ার কত হবে, 3 হবে। তাহলে এভাবে করে ঘনমাত্রা লিখবো, পাওয়ার যা হয় তা লিখবো, ক্যালকুলেটরে যে রেজাল্ট আসবে সেটা লিখে ফেলে আমরা কেসির ভ্যালু পেয়ে যাব। এরপরে আমরা লাসাতেলের প্রিন্সিপালটা একটু শিখে নিব। লাসাতেলের প্রিন্সিপালটা তোমাদেরকে বলছিলাম, তোমরা আশা করি জানো লাসাতেলের প্রিন্সিপালটা, বা হচ্ছে বাংলা অনেকবার শিখছো। যখন হচ্ছে আমরা যে একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে, এখানকার যে কোনো একটি কন্ডিশন যদি আমরা চেঞ্জ করি, তাহলে বিক্রিয়াটা এমন দিকে চেঞ্জ হবে বা সরে যাবে বিক্রিয়ার সাম্যাবস্থা, যাতে যে নিয়ামক বা ফ্যাক্টর যে চেঞ্জ করছি সেটার যে চেঞ্জ জনিত যে ফলাফল বা পরিবর্তন জনিত যে রেজাল্ট, সেটা যাতে কি হয়, ব্যালেন্সে থাকে বা মিনিমাইজ হয় বা নিউট্রালাইজ হয়। তোমরা এই ডেফিনেশনটা শেখার চেষ্টা করবে, এটা সহজ আছে। এবং এখানে ফ্যাক্টরস হচ্ছে 3টা, অর্থাৎ 3টা জিনিস আমরা চেঞ্জ করার পরে পরিবর্তনটা দেখি বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে। একটা হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে চেঞ্জ ইন দ্য প্রেসার, আর একটা হচ্ছে কি চেঞ্জ ইন দ্য টেম্পারেচার। তো এরকম 3টা কন্ডিশন। এরপর হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে 2 রকম হতে পারে, একটা হচ্ছে কি এফেক্ট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশনের বেলায় বিষয়টা তোমরা একটু পড়লে বুঝতে পারবে, যেদিকে আমরা কনসেন্ট্রেশন বাড়াই তার বিপরীত দিকে সাম্যাবস্থা অগ্রসর হবে, আর কনসেন্ট্রেশন কমালে যেদিকে কমানো হচ্ছে সেদিকে চলে আসবে। মনে করো আমরা একটু জাস্ট দেখাই, তোমাদেরকে বলছিলাম বিক্রিয়াটা এরকম আছে, এদিক থেকে উপাদান আমি কমা দিচ্ছি, তাহলে সাম্যাবস্থা এদিকে সরে আসবে, আর এদিকে বাড়া দিলে, আরো যদি বেশি করে দিই, সাম্যাবস্থা এদিকে সরে যাবে। এদিকে কমা দিলে এখান থেকে এদিকে সরে যাবে, আর এদিকে বাড়া দিলে তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা তার বিপরীত দিকে অগ্রসর হবে।
এভাবে করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে এডিশন অফ, আচ্ছা এটা তো শেষ, আগেরটা শেষ। আহ এটা আমি একটু সংক্ষেপে বলবো যেহেতু সময় কম, এটা মনে কেটে যাবে 2-3 মিনিট পরে। এটা হচ্ছে লাস্ট কেমিক্যাল কাইনেটিক্সটা। কেমিক্যাল কাইনেটিক্সটা হচ্ছে কি, রেট লটা আমরা দেখে নিব, হার সূত্র কাকে বলে এতটুকু। তারপর হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশন, রেট ল থেকে আমরা অর্ডার অফ রিঅ্যাকশনটা শিখবো বলছিলাম, পরে আছে হয়তো অর্ডার অফ রিঅ্যাকশন। রেট ল থেকে অর্ডারের রিঅ্যাকশন শিখে নেব, জিরো অর্ডার কাকে বলে এক্সাম্পল সহ। তারপর হচ্ছে মলিকুলারিটি এবং হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশনের মধ্যেকার যে ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা শিখে নেব, অর্ডার অফ রিঅ্যাকশন এবং মলিকুলারিটির মধ্যেকার ডিফারেন্স। তারপর হচ্ছে সিউডো মলিকুলার রিঅ্যাকশন, এটা হচ্ছে এক্সাম্পল সহ। এটা কতবার আসছিল তোমরা জানো, অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম তোমাদেরকে। এটা হচ্ছে কি ক্লাসও আমি দেখাইছি, তো তোমরা এটা দেখে নিবা এক্সাম্পল সহ, এক্সাম্পল এখানে আছে। এরপরে হচ্ছে ইন্টিগ্রেটেড ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো এগুলো তোমাদেরকে দেখাইছি ক্লাসে। এই দুইটা একটু কষ্ট করে দুইটা পড়ে যাবা যেটা আসে আর কি। তো গতবার যেটা একটা আসছে এবার আরেকটা আসবে, কিন্তু এরকম চিন্তা করতে পারো, দেখে নিবে আর কি কেমন দুইটা। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা আমরা যদি ভালো করে করি, তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো করে হুবহু করে লেখা যায়। এই ক্লাসে যেভাবে দেখাইছিলাম তোমরা সেভাবে একটু লিখবা, এখানে একটু হচ্ছে কঠিন করে আছে হয়তো, বা মোটামুটি একই রকমই। এরপর হচ্ছে কলিশন থিওরির যে কন্ডিশন, এই কন্ডিশন তিনটা আমরা একটু শিখে নিব। কলিশন থিওরি কি, এই তিনটা কন্ডিশন। তো এখানে আপাতত শেষ, আমাদের হচ্ছে শেষ। এই এই জায়গাটা তো আমি আরেকবার একটু বলি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে ইন্টিগ্রেটেড ইকুয়েশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ইন্টিগ্রেটেড ইকুয়েশন। এখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কাকে বলে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলে, এখানে ডেফিনিশন আসতে পারে। এরপরে এই সমীকরণটা প্রতিপাদন, অথবা সমীকরণটা দেওয়া আছে, মনে করো ফার্স্ট অর্ডার হলে এই ইকুয়েশনটা প্রতিপাদন করতে হবে, এটা দেওয়া আছে। সেকেন্ড অর্ডার জন্য খাতায় যেটা লিখছি তোমরা সেটা লিখবে, এখানে একটু শেষ লাইন ভিন্নভাবে আছে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য এই লাইনটা প্রতিপাদন করতে হবে, যদি এটা দেওয়া থাকে তোমাদের পুরো কাজটা লিখে এই জায়গায় এসে প্রমাণ করতে হবে। যদি বলা হয় যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলে লিখো, এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড ইকুয়েশন থেকে লিখো, তাহলে আমরা তখন এতটুকু লিখবো, অথবা এই কোশ্চেনটা দেওয়া আছে প্রতিপাদন করো, পুরোটা প্রমাণ করতে বলে আমরা এখানে এসে শেষ করব। ঠিক আছে, এখন আমরা 1 মিনিট কথা বলি, আমি শেষ করি যেহেতু কেটে যাবে মনে হচ্ছে। তো আপাতত আমাদের হচ্ছে সিলেবাস শেষ, কেমন? এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যতটুকু বলছি একটু বেশি বলছি, কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি ভিডিওটা যারা দেখতেছো বা ক্লাসগুলো করছো মোটামুটি আমি হিন্টস দিয়ে রাখছি, কেমন? তো এর বাইরে যে একটু ছোট ছোট কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো হচ্ছে তোমরা পড়লে লিখে ফেলতে পারবে, যেমন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে হোমোজেনাস হেটেরোজেনাস ইকুইলিব্রিয়ামের ডিফারেন্স, সেটা কতবার আসছিল আবার একটু দেখে নিবা। ঠিক আছে, এখন যে একটা টার্ম জাস্ট হচ্ছে যে কথাগুলো আলোচনা করছি ওগুলা থেকে তোমরা প্রিপারেশন নাও। আর এখানে কোনো টপিকস যদি ভালো করে বোঝা না যায়, তাহলে আলাদা আলাদা যে টপিকস গুলো আছে বা পিডিএফ গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা করে, সেখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে কেটে যেতে পারে, কেটে গেলে আবার জয়েন করতে করতে সময় লাগবে, সেজন্য এতটুকু তো শেষ করে দিচ্ছি। কারো কোনো পার্সোনাল সমস্যা থাকলে আমাকে নক দিতে পারো, কেমন? সময় সুযোগ করে। হ্যাঁ বলো। ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া হবে?